ব্যবসা বাণিজ্য অর্থনীতি বিষয়ক আরটিভি সাপ্তাহিক আয়োজন বিজনেস টকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, রাজস্ব আদায় বাড়াতে বর্তমান অন্তর্বর্তী সরকারও আগে সরকারগুলোর মতোই সহজ পথ বেছে নিয়েছে। সম্প্রতি অনেকটা হঠাৎ করেই তৈরি পোশাক, নন এসি হোটেল, এসি রেস্তোরাঁ, ওষুধ, মিষ্টি, মোবাইল ফোনে কথা বলা, বিমানের টিকিট, এলপিজি গ্যাস সহ প্রায় 43 ধরনের পণ্য ও সেবায় ভ্যাট ও সম্পূরক শুল্ক সহ বিভিন্ন ধরনের কর বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগ নতুন করে মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চলতি 2024-25 অর্থ বছরে এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্য 4,80,000 কোটি টাকা। গত নভেম্বর পর্যন্ত 1,69,000 কোটি টাকার লক্ষ্যের বিপরীতে রাজস্ব আদায় হয়েছে 1,27,000 কোটি টাকা। ঘাটতি দাঁড়িয়েছে 42,000 কোটি টাকা। সম্প্রতি নিত্য প্রয়োজনীয় কয়েকটি পণ্যের দাম নিয়ন্ত্রণে শুল্ক ছাড় দিয়েছে সরকার। এতে বছর শেষে বড় রাজস্ব ঘাটতি দেখা দেওয়ার শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন এই শঙ্কা আমলে নিয়ে এবং আইএমএফ এর শর্ত পূরণে অর্থ বছরের মাঝপথে ভ্যাট হার বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। মোবাইল ফোনে কথা বলা ও সেলুলার ইন্টারনেট ব্যবহারের উপর আরো 3% কর আরোপ হতে পারে। আর এমনটা হলে প্রতি 100 টাকায় কর বাবদ 42 টাকা কেটে রাখবে সরকার। ভোক্তার ভোগ কমে দাঁড়াবে 58 টাকায়। এদিকে শিল্পে এবং বাসাবাড়িতে যখন চরম গ্যাস সংকট চলছে, তখন সরবরাহ নির্বিঘ্ন রাখার কথা বলে আবারও জ্বালানির দাম বাড়ানোর সুপারিশ করেছে পেট্রোবাংলা। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় ভ্যাট ও গ্যাসের মূল্য বৃদ্ধির উদ্যোগ প্রভাব কি। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আরটিভির স্টুডিওতে আছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী এবং ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট হুমায়ুন রশিদ। যাচ্ছে মূল আলোচনায়। অধ্যাপক ডক্টর শাহাদাত, অর্থ বছরের মাঝপথে অন্তর্বর্তী সরকার 43টি পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানোর উদ্যোগ নিয়েছে। অর্থ উপদেষ্টা বলছেন এতে জীবনযাত্রার ব্যয় তেমন প্রভাব পড়বে না। আপনার বিশ্লেষণ কি? মূল্যস্ফীতি কিংবা জনজীবনে এর কি ধরনের প্রভাব পড়তে পারে? জি, ধন্যবাদ। দেখুন, যে আমরা যখন ভ্যাটের কথা বলি, যে মূল্য সংযোজন কর, মূল্য সংযোজন যদি হয় তাহলে সরাসরি থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি এটা মূল্য বৃদ্ধিতে বড় কন্ট্রিবিউশন থাকবে, মূল্য বৃদ্ধিতে। আর সেই জায়গাটার প্রভাব পড়বে যারা হতদরিদ্র মানুষ এবং মধ্যম আয়ের মানুষ, তাদের জীবন জীবিকার উপর। কারণ যখন মূল্য বৃদ্ধি হয় তখন আমরা বলি যে পারচেজিং পাওয়ার, যে ক্রয় ক্ষমতা, তারা কমে যায়। এখন ক্রয় ক্ষমতা কমার আরেকটা বড় যে কনসিকুয়েন্স, সেটা হচ্ছে যে বিজনেসের জন্য আরেকটা বড় চ্যালেঞ্জ। কারণ আপনি যখন জিনিসপত্রের দাম বৃদ্ধি পেতে থাকে, তখন কিন্তু জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ার সাথে উৎপাদন করতে চাইলেও বেশি উৎপাদন করে লাভ নেই, কারণ মানুষের চাহিদাটা আয় দ্বারা কনস্ট্রেন্ট, অতএব সংকুচন করা হয়। অতএব পক্ষান্তরে আমাদের এই ধরনের যে মূল্য বৃদ্ধি, সেটা ভ্যাট, আমি যে জায়গাটায় কথা বলছি সেটা হচ্ছে ভ্যাট বৃদ্ধি বর্তমান প্রাসঙ্গিকতার প্রেক্ষাপটে অর্থনীতির যে প্রভাবটা পড়বে সেই জায়গায়। কিন্তু ভ্যাট আপনি পরিমাণ বাড়াতে পারেন, তার বিকল্প পন্থাও কিন্তু রয়েছে। একটা হচ্ছে একটা বাজেটের মধ্যবর্তী স্থানে বাড়ানো, এটা ব্যবসায়িক এবং অন্যান্য দিক থেকে একটা অর্থনীতির নেগেটিভ কনসিকুয়েন্স এবং বার্তা বহন করে, এবং আগামী বাজেটে আসলে বা আরেকটু বাড়ার আরেকটা প্রবণতাও কিন্তু মানুষের ভিতর থেকেই কাজ করে। এখন আমি যদি পণ্যের কথা বিবেচনা করি, দেখবেন অলমোস্ট আমি বলবো সবই নিত্য প্রয়োজনীয় দ্রব্য। অতএব সেই সমস্ত নিত্য প্রয়োজনীয়, একমাত্র যদি বলেন সিগারেট, সেই জায়গাটায় আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রেভিনিউ বাড়ানোর এখনও বাংলাদেশের অফুরন্ত সুযোগ রয়েছে। সরকার যদি সিগারেটের ক্ষেত্রে সিগারেটের প্রাইস বাড়ায়, বিষয়টা হচ্ছে আমরা যে দীর্ঘদিন ধরে ট্যাক্স নেটের কথা বলছি, যে আমাদের ট্যাক্স নেট বাড়ানো দরকার, এখনো অত্যন্ত যদি শতাংশ অনুযায়ী ধরা হয় তাহলে ট্যাক্স নেটটা অত্যন্ত কম। সেটা ওই যে আপনি বলে সহজ পদ্ধতিতে আমরা চলে যাচ্ছি। আমি এই বিষয়টি নিয়ে আপনার কাছে আরো বিস্তারিত শুনবো পরবর্তীতে। ধন্যবাদ আপনাকে জনাব হুমায়ুন রশিদ। মোবাইল ফোনে কথা বলা, হোটেল, রেস্তোরাঁ, ওষুধ, এলপি গ্যাস সহ 43টি পণ্য ও সেবায় শুল্ক হার বাড়ানোর কি প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন আমাদের ব্যবসা বাণিজ্য বিশেষ করে? আপনি যদি দেখেন, এখন কিন্তু ব্যবসা বাণিজ্য একটা অস্থিরতার মধ্যে আছে। কেন আছে? কারণ হচ্ছে যে আপনার কস্ট অফ ডুইং বিজনেস বেড়েছে। কেন বেড়েছে? কারণ ডলারের মূল্যমান আপনি যদি দেখেন তাহলে কিন্তু আগে গত বছর যা ছিল এখন আর সেই মূল্যমান নাই। ফলে ওটার সাথে রিলেটেড ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স
এবং অন্যান্য খরচাদি সবগুলো এসে পড়েছে। আপনি জ্বালানির দাম বেড়েছে, আপনার পরিবহন খরচ বেড়েছে, মানুষের যে বেতন ছিল সে বেতনও বৃদ্ধি পেয়েছে। আপনি যদি দেখেন এটার এফেক্ট, চেইন এফেক্ট কিন্তু অলমোস্ট 32% এখানে ইনভেস্টমেন্ট কমে গেছে এই কারণে। ফলে এই ট্যাক্স বৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন কিন্তু অত্যন্ত দুর্বিষহ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটাকে মাথায় রেখে যেসব জিনিসে, যেসব পণ্যের উপর ট্যাক্স বৃদ্ধি করলে সাধারণ মানুষ যারা ভোক্তা তাদেরকে এফেক্ট করবে না, সেই জিনিসটা দেখা দরকার। কারণ আমাদের সামনে যে একটা প্রচুর নতুন প্রজন্ম কর্মসংস্থানের জন্য আসছে, প্রায় 30 লক্ষ লোক। এই 30 লক্ষ লোকের ভিতরে প্রায় আপনি যদি ধরেন 1.2 মিলিয়ন পিপল যারা চাকরি পাচ্ছে, কর্মসংস্থান হচ্ছে, বাকি মেজরিটি লোকের কর্মসংস্থান হচ্ছে না। এই কর্মসংস্থানের জন্য কিন্তু আজকে আমাদেরকে চিন্তা করতে হবে আরও বেশি ম্যানুফ্যাকচারিং সেক্টরস, আরও বেশি সার্ভিস সেক্টরসকে। এই সেক্টরগুলো যদি এনকারেজড হয় তাহলেই কিন্তু আমাদের দেশে কর্মসংস্থান হবে। এই ট্যাক্সের বোঝা যদি এখন আসে তাহলে কিন্তু দেখা যাবে সরকারি ট্যাক্স কালেকশন বাড়বে, কিন্তু আপনার কর্মসংস্থান তুলনামূলকভাবে কমে যাবে, আপনার ইকোনমিতে কন্ট্রিবিউশন কমে যাবে, ম্যানুফ্যাকচারিং কমে যাবে। আপনার রপ্তানি এখন যদি আমরা বাড়াতে চাই কিংবা ডাইভার্সিফিকেশন করতে চাই কিংবা নতুন ইনোভেটিভ কিছু করতে চাই, প্রত্যেকটা জায়গায় একটা চ্যালেঞ্জ চলে আসবে। ফলে নতুন করে আরও এনকারেজ করার জন্য আমার কাছে মনে হয় ট্যাক্সের পরিধিটা অন্যভাবে নিয়ে আসা উচিত ছিল। আপনি দেখেন যে রিসেন্ট যে ব্যাংকের ইন্টারেস্ট রেট এবং অ্যাক্সেস টু লোন, এই দুটো কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জিং অবস্থায় আছে। আপনার ইন্টারেস্ট রেট যে পরিমাণ বেড়েছে, এতে কিন্তু ভোক্তাও কিন্তু টাকা বড় করতে চাচ্ছে না, লোন নিতে চাচ্ছে না। কোনো বিনিয়োগকারী সেও লোন নিতে চাচ্ছে না। এই ইন্টারেস্ট রেটে কিন্তু আমরা লোন নিয়ে কিন্তু আমরা ইনভেস্টমেন্ট করে কোনোভাবেই ROI-কে মিট করতে পারবো না। এটা আমাদের জন্য, প্রত্যেকটা উদ্যোক্তার জন্য কিন্তু এখন ভয়াবহ চ্যালেঞ্জ। সরকার কমাতে পারে, ট্যাক্স কোনোভাবেই বাড়ানোর দরকার নাই। সরকার যদি আরও এফিশিয়েন্ট হয়, NBR যদি আরও এফিশিয়েন্ট হয়, আপনার যেখানে যেখানে সরকারের কালেকশন হয় এই জায়গাগুলো যদি আরও বেশি এফিশিয়েন্ট হয়, দে আর আন্ডার পারফর্মার। কীভাবে আন্ডার পারফর্মার? এটা আমাদের বিনিয়োগকারীদের কস্ট বাড়িয়ে দেয়, বিদেশি বিনিয়োগকে অনুৎসাহিত করে। ফলে এটার কিন্তু চেইন এফেক্ট আগামীর প্রজন্ম, আজকে যারা জেনজি আমরা বলি, তারা কিন্তু আগামীর প্রজন্মের জন্য, কর্মসংস্থানের জন্য আসবে। তাদের জন্য আমরা কি কমিটমেন্ট করে আমরা কি রেখে যাচ্ছি তাদের জন্য? ডক্টর আব্দুল মজিদ, দেশের অর্থনীতির কোন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার বছরের মাঝপথে শুল্ক হার বাড়ানোর উদ্যোগ নিতে বাধ্য হচ্ছে? ধন্যবাদ। এটার উত্তর যারা নিচ্ছেন তারা বলতে পারবেন। নিশ্চয়ই এর পিছনে তাদেরও নিজস্ব একটা যুক্তি বা লজিক আছে। আমাদের দেখতে হবে সেই লজিকটা কতটা গ্রহণযোগ্য বা অবস্থাযোগ্য। এখানে আমার ওনারাও বলেছেন, এটা তো খুবই স্পষ্ট যে একটা অর্থ বছরের মাঝামাঝি এসে কোনো দিন এইভাবে বৃদ্ধি বা এই যে রেশনালাইজেশন বা অ্যাডজাস্ট করার যে প্রয়াস, এটা কিন্তু আর কিছু না, আমার কাছে মনে হয়েছে উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানো। আপনার ইনএফিসিয়েন্সি, আপনার যেখান থেকে কর নেওয়ার কথা সেখানে আপনি যথাযথভাবে অগ্রসর হচ্ছেন না, সকলকে আনতে পাচ্ছেন না, অথচ আপনি ট্যাক্স জিডিপি রেশিও বাড়াবার জন্যে আপনি এমন সব পদক্ষেপ নিচ্ছেন যেটা 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 ওইটার সাথে খাপ খায় না, ইসে হয় না। একজনের ইনএফিসিয়েন্সি, একজনের অপারগতা, একজনের বহুদিনের অন্যায়, বহুদিনের অনিয়মকে রক্ষা করবার জন্যে আপনি এমন পদক্ষেপ নেওয়া উচিত নয় কোনো অবস্থাতেই, যা অর্থনীতিকে আরও বেশি ক্ষতিগ্রস্ত করে ফেলে। অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করা মানে কি বলছি, আপনি যদি মনে করেন বেশি রেভিনিউ পাওয়ার জন্যে আমি করের হার বাড়ালাম, কিন্তু এটা বুঝতে হবে করের হার বাড়ালে তো আপনার ক্রেতাই কমে যাবে, আপনার অর্থনৈতিক ব্যবস্থা থেমে যাবে, গেলে আপনি তখন কর পাবেন কোথায়? এটা কিন্তু কনসিকুয়েন্সের প্রশ্ন, একটার সাথে কজ আর ইফেক্টের প্রশ্ন। আপনি বেশি কর আহরণ করতে চাচ্ছেন বলেই যদি মনে করেন যে আমি করের হার বাড়িয়ে দিলাম, তা দিলে তো ইকোনমিক অ্যাক্টিভিটি যদি শ্রিঙ্ক হয়ে যায় তাহলে তো আপনি পাবেন না। আপনার বরং এখন উচিত ছিল বা হওয়া উচিত, সবসময় উচিত, আমি আগেও পরেও বলছি, উচিত হচ্ছে
এইটাকে এমন সহজসাধ্য করে দেওয়া, পরিবেশকে এমন সহজভাবে এনাবলিং এনভায়রনমেন্ট তৈরি করে দেওয়া যাতে বিজনেস গ্রো করে, যাতে অর্থনীতি সুস্থ থাকে। অর্থনীতি সুস্থ থাকলেই হবে, এটা কিন্তু একবার স্বতঃসিদ্ধ একটা নিয়ম যে আপনি অর্থনীতিকে সুস্থ করেন, আপনি বেশি রেভিনিউ পাবেন। এই জন্যই দেয়ার মাস্ট বি এ গুড ডায়ালগ এক্সপ্লেনেশন। অতীতে হয়তো অনেক জিনিস করে রাখা আছে, চেপিয়ে রাখা হতো, বলা হতো না, জানতো না। আমি মনে করি একটি মুক্ত পরিবেশে সকলের ব্যাখ্যা দেওয়া উচিত। আমি মনে করি যে আপনারা বা উনি বা সবাই আমরা যথার্থই বলছি যে অর্থনীতি যদি সচল না থাকে, ব্যবসা বাণিজ্য যদি ঠিকমতো না হয়, তো তাহলে কিন্তু আপনার রেভিনিউ আর্নিংয়ের ওই প্রয়াস হবে না। আমি উদরপিণ্ডি উদরগাড়ের কথাটা কেন বলতেছিলাম, যে আপনি আপনার ব্যর্থতা, আপনার অর্থনীতির ব্যর্থতা, আপনার এই যে টাকা চুরি করে নিয়ে যাওয়ার যে সেটা আদায়ের ব্যর্থতা, কিংবা আপনি যথাযথভাবে ব্যবস্থা নিতে পাচ্ছেন না, একজনের 15,000 কোটি টাকা ভ্যাটের পাওনা আছে, সেই 15,000 কোটি টাকা ভ্যাটের পাওনার পরিবেশ কেন হলো, এবং তার কাছ থেকে সেটা টাকা নেওয়ার ব্যাপারে জনগণের কাছে স্পষ্ট করা উচিত, ক্লিয়ার করা উচিত। তা না হলে ওই ভ্যাটের হার বাড়িয়ে আপনি ওই টাকা উদ্ধার করতে চাবেন, এটাতে আস্থার পরিবেশ সৃষ্টি হবে না। আস্থা বেশি ইম্পর্টেন্ট, আস্থা বেশি ইম্পর্টেন্ট, এবং সেটা সকলকেই স্পষ্ট করা উচিত। অনেক ধন্যবাদ জনাব হুমায়ুন রশিদ। দেশের টিআইএন ধারীর সংখ্যা 1 কোটির বেশি হলেও রিটার্ন জমা দিচ্ছেন 40 লাখের মতো। তার মানে এখানেও সরকারের রাজস্ব আয় বাড়ানোর সুযোগ আছে। আপনার মতামত শুনতে চাই। আমার মতামত হচ্ছে যে করের বোঝা যাতে মানে যারা দেয় তাদের উপরে না আসে। এখানে একটা আস্থার অভাব আছে, এইখানে একটা কনফিডেন্সের অভাব আছে, এখানে বিশ্বাসের অভাব আছে। এই জায়গাটাকে অ্যাড্রেস করতে হবে। মানুষ যাতে স্বপ্রণোদিত হয়ে ট্যাক্স দেয়, এই ট্যাক্স দেওয়ার কালচারটাকে গ্রো করতে হলে আগে আস্থাভাজন হতে হবে। এই জায়গাটা কিন্তু আমরা ওইভাবে আমরা আমাদের নেশন বিল্ড করতে পারি নাই। এর শিক্ষা শুরু হওয়া উচিত স্কুল থেকে, প্রাইমারি এডুকেশন থেকে, যাতে মানুষ শেখে, মানুষ জানে, এবং ভবিষ্যতের প্রজন্ম যারা আসবে তারাও যাতে বুঝতে পারে যে ট্যাক্স দিতে হবে। ট্যাক্স ছাড়া পৃথিবীর কোনো জাতি নাই। যারা আছে তারা ডিরেক্টলি হোক আর ইনডিরেক্টলি হোক ট্যাক্স দিচ্ছেনই, যা দিয়ে জাতির উন্নয়ন কাজে ব্যবহৃত হবে। এই জিনিসটা তাদের কাছে, এই মেসেজটা যেতে হবে। এখন যিনি ট্যাক্স দেন তার ঘাড়ে যদি আরও বেশি ট্যাক্সের বোঝা আসেন, তাহলে তো উনি নিরুৎসাহিত হবেন। উনি সৎ পথে উনি টাকা অর্জন করতে চাবেন না। এই কালচারটা থেকে বেরিয়ে আসতে হবে, আমাদের জাতিগতভাবে এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা যে পরিমাণ টিন আছে আর যে পরিমাণ ট্যাক্স রিটার্ন করছি, এতে কিন্তু কোনো দেশেই কোনো ইনভেস্টার্সের কাছে, আমি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে বলছি, আপনি যদি দেখেন কোনো ইনভেস্টার্স যদি দেখে যে বাংলাদেশের ট্যাক্সের টিন এতখানি আছে এবং এতখানি টিন মানে রিটার্ন হচ্ছে, তাহলে তারা বুঝতে পারে যে এখানে একটা গ্যাপ রয়ে গেছে এবং এখানে একটা মানে এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না যে 1 কোটির বেশি টিন আর রিটার্ন জমা হচ্ছে 40 লাখের মতো। এটা কিন্তু দেশের জন্য মানদণ্ড আর কি, একটা মাপার একটা মাপকাঠি যে দেশের কালচারটা কি, ট্যাক্স কালচারটা কিরকম আছে, এটাও কিন্তু একটা নিদর্শন। ট্যাক্স পেয়াররা ট্যাক্স পে করবে, কিন্তু এটা সহ্যসীমার ভিতরে থাকতে হবে, 1। আর 2 নম্বর হচ্ছে ট্যাক্স কালেক্টরদেরকে বুঝতে হবে যে ট্যাক্স কালেকশন করলে তারা কিভাবে এই ট্যাক্স কালেক্টরদের, এই ট্যাক্স পেয়ারদের কনফিডেন্স পেতে পারে। তাহলে আগামীতে আপনি দেখবেন যে এই 40 লক্ষ লোক যে ট্যাক্স পে করছে, এটা 40 লক্ষ চলে থাকবে না, 1,40,00,000 চলে যাবে। ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর শাহাদাত। বর্তমানে ভ্যাট নিবন্ধন দেওয়া প্রতিষ্ঠানের সংখ্যা 5,25,000। এর মধ্যে গড়ে 3.5 লাখ প্রতিষ্ঠান নিয়মিত ভ্যাট দিয়ে থাকে। অথচ বিভিন্ন গবেষণা বলছে দেশে শুধু খুচরা ও পাইকারি ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে 39,46,000 প্রতিষ্ঠান। তার মানে বিপুল সংখ্যক ব্যবসায়ী এবং ব্যবসা প্রতিষ্ঠান করের আওতার বাইরে রয়ে গেছে। তাদেরকে করের আওতায় আনা গেলেই তো রাজস্ব আয় বহুগুণ বাড়ানো সম্ভব। আপনার পর্যবেক্ষণ কি? দেখুন, যে এটা হচ্ছে প্রত্যক্ষ করের যে হিসাবটা আসলো, যে আপনি টিআইএনধারীর সংখ্যা এত এবং রেগুলার হচ্ছে 30 লাখের মতো। বিষয়টা হচ্ছে সবাইকে রেগুলারাইজ করা যাচ্ছে না। অর্থাৎ এই দেশে একবার জমা দিয়ে বাকি সময়টা না দিলেও যে হয়,
এই কালচার কিন্তু গড়ে উঠছে। ঠিক একইভাবে বাংলাদেশের যদি ইকোনমিক এস্টাবলিশমেন্ট সার্ভে দেখেন, সেখানে কিন্তু ইকোনমিক এস্টাবলিশমেন্ট সার্ভের সংখ্যা আছে, সেটা বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র থেকে শুরু করে মাইক্রো এবং কুটির শিল্প পর্যন্ত সংখ্যা দেয়া আছে। অতএব সেই জায়গা থেকে আপনার কিন্তু পরিসংখ্যান আছে, করা যায় যে কার কোন লেভেলের ইনকাম। কারণ আপনি ইকোনমিক এস্টাবলিশমেন্ট সার্ভে করছেন, তাদের লেভেল অফ ইনকাম অনুযায়ী, টার্নওভার অনুযায়ী আপনি কিন্তু ইউ ক্যান ক্লাসিফাই দেম। এবং সেই সংখ্যাটা কোথায়? আপনি তো এস্টাবলিশমেন্ট সার্ভেতে অল রেকর্ডস ইউ হ্যাভ, সো ইউ ক্যান রিচ। কিন্তু আমরা কেন রিচ করছি না? যেটা আমি মজিদ ভাইয়ের সাথে পুরোপুরি একমত যে উদুর পিণ্ডে বদুর গাড়ে। অর্থাৎ আপনি ইকোনমিক এস্টাবলিশমেন্ট সার্ভে সরকারের এজেন্সি করছে, তাদের কাছে পুরো সেন্সাসের ডাটা আছে, তার টার্নওভার যদি জানেন তাহলে আপনার এই কারণেই কিন্তু মাননীয় অর্থ উপদেষ্টাও বলেছেন তাদেরকে খুঁজে বের করো। আসলে খুঁজে বের করা সহজ, এবং খুঁজে বের করা না, তাদের বিরুদ্ধে প্রথমে ইনক্লুশন করো, একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করো যে ইনক্লুড হতে হবে, তার পরবর্তীতে তাদেরকে মনিটরিং মেকানিজমের মধ্যে আনো। যেমন ফিসক্যাল ডিভাইস ব্যবহারের জন্য বলা হচ্ছিল যে রেভিনিউ বেড়ে যাবে, যা এক্সিস্টিং প্রতিষ্ঠান আছে সেই এক্সিস্টিং প্রতিষ্ঠানেও কি সঠিক পরিমাণ ভ্যাট জমা দিচ্ছে, তার সেটা কিভাবে আমরা গ্যারান্টেড হই? আপনি যখন দেখেন বিশাল দোকান, ক্যাশ ট্রানজ্যাকশন হচ্ছে, লাস্টলি আপনি কত ট্রানজ্যাকশন হচ্ছে তার হিসাব পাচ্ছেন। বিষয়টা হচ্ছে এইভাবে ভ্যাট ইকোনমির দিকে যাওয়া মানে আমি শুধুমাত্র বলবো ভ্যাট কনসেপ্টটাই হচ্ছে রিগ্রেসিভ, অর্থাৎ দরিদ্রদেরকে আরও দরিদ্র করার একটা হাতিয়ার। অতএব ধনীকে ধনী করার এবং গরিবকে এবং আরও গরিব করে দিয়ে বৈষম্য বাড়ানোর জন্য ভ্যাট হচ্ছে একটা বড় হাতিয়ার। আমার অর্থনৈতিক বিশ্লেষণ থেকে যদি বলেন তাহলে আমি বলবো বাংলাদেশের রেভিনিউ বাড়ানোর অফুরন্ত সুযোগ আছে, সেটাকে ব্যবহার করতে হবে। অতএব সার্বিক দিক থেকে আমি বলবো যে ভ্যাট বাড়ানোটা বাংলাদেশের দরিদ্র জনগণের জন্য সেটা কিন্তু আবার একটা নেগেটিভ কনসিকুয়েন্স হিসাবে কাজ করবে। এখন আমার শর্ত হচ্ছে সরকার যদি মনে করে রেভিনিউ ভ্যাট বাড়ানোর কারণে সরকারের রেভিনিউ বাড়বে, তার মানে হচ্ছে আমার দ্রব্যগুলো হচ্ছে প্রয়োজনীয় দ্রব্য। প্রয়োজনীয় দ্রব্য যদি হয় তাহলে দাম বাড়া সত্ত্বেও আমি ভোগ কমাবো না, আমি আগের পরিমাণেই ভোগ করব। অতএব প্রয়োজনীয় দ্রব্যের উপর ভ্যাট বসানো আসলে মানুষের প্রয়োজনের উপরে একটা হুমকি হওয়া। কারণ আয় না বাড়িয়ে আপনি যদি অতিরিক্ত খরচ করতে চান তাহলে সেটা কিন্তু আপনার উপর কল্যাণ না বরং অকল্যাণ তৈরি করে। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে ডক্টর আব্দুল মজিদ। ব্যবসায়ী এবং বিশেষজ্ঞরা কর হার না বাড়িয়ে কর জাল বিস্তৃত করার পরামর্শ দিচ্ছেন, কিন্তু এনবিআর হাঁটছে গতানুগতিক পথে, এবারও সহজ খাতগুলোতেই ভ্যাট বাড়িয়ে দিল। আপনার মতামত শুনতে চাই। দেখুন, সরাসরি মত বা দ্বিমত প্রকাশ করার স্কোপ খুব কম, কিন্তু এটা খুবই স্পষ্ট। ভ্যাট টাচেস এভরিবডি বাট ইনকাম ট্যাক্স ডাজ নট। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি ডাইরেক্ট ট্যাক্সের উপরে আমার বেশি যাওয়া দরকার, কারণ ডাইরেক্ট ট্যাক্স আমাকে সরাসরি আমার অধিক পরিমাণে কর পাওয়ার ব্যাপার, এবং ডাইরেক্ট ট্যাক্স আমার অর্থনীতির যে বৈষম্য, সেই বৈষম্য কমানোর একটাই পথ হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স বাড়ানো। কিন্তু ডাইরেক্ট ট্যাক্স না বাড়িয়ে আমি সহজ সত্যের সহজভাবে ভ্যাটের কিংবা ওই যে কি বলে টিডিএস, তারপরে অগ্রিম কর, মিনিমাম কর, তারপর নানান ধরনের জরিমানা ইত্যাদি, আপনি 2023 সালের যে নতুন আয়কর আইনটি প্রণীত হয়েছে সেটা যদি আপনি খুব ভালো করে ব্যবচ্ছেদ করেন, আপনি দেখতে পাবেন আপনার অর্থনীতি ডাইরেক্ট ট্যাক্সের যে আইন সেটা নিজেই ওর ভিতরে ইনডাইরেক্ট ট্যাক্স ঢুকে গেছে, অর্থাৎ এটা ইনডাইরেক্ট ট্যাক্স মুখী হয়ে গেছে। এবং আবার বলছি, ভ্যাট অর দি ইনডাইরেক্ট ট্যাক্স টাচেস এভরিবডি। এখানেই সংস্কার, আপনারা শুনেছেন, জানেন, আমরা রেভিনিউ বোর্ডের বা আমরা এই কাজের সংস্কারের উপরে কাজ করছি। আমরা এইটার উপরে জোর দিচ্ছি যে অর্থনীতিতে এই সংস্কারটা আসা দরকার, হওয়া দরকার, যে ডাইরেক্ট ট্যাক্স যে আয় করছে তার কাছ থেকে যেন প্রকৃতপক্ষে নেওয়া হয়, যত মনোযোগ, যত গবেষণা, যত চেষ্টা সেখানে নিবেদিত হওয়া উচিত। এবং এই সহজ করের উপরে, টিডিএসের উপরে, ওই কী বলে প্রথম কী বলছে অ্যাডভান্স ট্যাক্স বা এআইটি, এইগুলোর উপরে দিয়ে সহজভাবে নিয়ে
আমি করের ওই গ্যাপটাকে পূরণ করব, এটা ঠিক নয়। সুতরাং আমাদের সংস্কারের উদ্দেশ্য হচ্ছে কিন্তু যে সকলকে জবাবদিহির মধ্যে আনা। আপনি কেন এটা নিতে পারেননি, 15,000 কোটি টাকা কেন এই পার্টি আপনার না দিয়ে চলে গেল, আপনি তাহলে বসে বসে বছর বছর কি করলেন, আপনার কোথায় অসুবিধা ছিল, এই জবাবদিহিতাটাও চাইতে হবে। একই সাথে যিনি ফাঁকি দিচ্ছেন তাকে যথাযথভাবে ধরতে হবে। তো সেই জন্যই কথা এইটাই, ওই যে চতুর্থ আর যেটা বললাম সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশন। আমি যদি কর দেই দেন আমার একটা অধিকার জন্মায়, আমার এই টাকা কি করলেন। ধন্যবাদ আপনাকে জনাব হুমায়ুন রশিদ। বিগত সরকার শিল্প কারখানায় নির্বিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে 150 থেকে 175% পর্যন্ত গ্যাসের দাম বাড়িয়েছিল, কিন্তু প্রয়োজনীয় গ্যাস পাওয়া যায়নি। এখন আবারও নির্বিচ্ছিন্ন সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে 200% বেশি গ্যাসের দাম বাড়ানোর কথা শোনা যাচ্ছে, কিন্তু তথ্য বলছে তাতে আগামী 2 বছরের মধ্যে গ্যাসের পরিস্থিতির খুব বেশি উন্নতি হওয়ার সুযোগ নেই। আপনার পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও পরামর্শ শুনতে চাই। জ্বালানি বলতে শুধু আমরা যদি গ্যাসের ইয়াটা বলি, গ্যাস আমাদের দেশে যা তৈরি মানে উৎপাদন মানে আমরা গ্যাসের কথাই বলছি, শুধুমাত্র দেশজ গ্যাস যেটা আমরা পেতাম তা দিয়ে আমাদের আগে হতো। আমাদের উৎপাদন বেড়েছে, আমাদের শিল্প বেড়েছে, আমাদের প্রসেস ইন্ডাস্ট্রিজ বেড়েছে, ফলে গ্যাসের কনজামশনস আমাদের অন অ্যান অ্যাভারেজ 3,800 MMCFD গ্যাস আমরা ব্যবহার করি। এর ভিতরে আমরা 2100, 2100, 2200 পর্যন্ত গ্যাস আমরা পাই স্থানীয়ভাবে। বাকি গ্যাসটা আমাদের 1,1200 MMCFD গ্যাস আমাদেরকে ইম্পোর্ট করতে হয় এলএনজি মাধ্যমে। এই এলএনজি সরবরাহকৃত গ্যাস আন্তর্জাতিক প্রাইসিংয়ে হয়, ফলে এই প্রাইসটা মিক্স ম্যাচ প্রাইসে একটা প্রাইসিং ফিক্স করা হয়। এই প্রাইসিং গতবার বিসিসিআই এই প্রাইসটিকে অ্যাকসেপ্ট করে দিয়েছিল যে 30 টাকা করে আমরা গ্যাস কিনবো, আর ক্যাপটিভে 31 টাকা করে আমরা 31 টাকা 50 পয়সা করে গ্যাস কিনবো। গ্যাস কিনলে যাতে আমাদের উৎপাদন ব্যাহত না হয় এর জন্য আমরা 14 টাকা 15 টাকার গ্যাস 30 টাকায় কিনতে রাজি হয়েছি। আমাদেরকে এই গ্যাস সরবরাহ করা হয় নাই, গ্যাস দেওয়া হয়েছে, প্রেশার দেওয়া হয় নাই। এই ধরনের আচরণটা শিল্পের জন্য কোনোভাবেই মঙ্গল না। বিশেষ করে আমি শিল্পের কথা বলছি, আমি বাসাবাড়ির কথা বলছি না। বাসাবাড়িতে আপনি এলপিজি দিয়ে চালাতে পারেন, কিন্তু শিল্পে এই জায়গাটায় বড় একটা সমস্যা আছে সরকারের, কারণ সরবরাহ সমস্যা। এই সরবরাহ দায়িত্ব নিয়েছেন সরকার, এটা কিন্তু প্রাইভেট সেক্টরে নাই। এটা কিন্তু সরকারই যখন করেন তাহলে সরকারকেই বুঝতে হবে 2025 সাল উনি কীভাবে চালাবেন। শুধু এই বছরটা যদি 1000 MMCFDর উপরে গ্যাসের শর্টেজ থাকে তাহলে আপনি কীভাবে চালাবেন? আপনার পক্ষে চালানো সম্ভব না। গ্যাস পাবেন না, ফ্যাক্টরিগুলো, প্রসেস ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। আপনার বিশেষ করে যেসব টেক্সটাইল মিল আছে, যেখানে ডাইং আছে, বয়লার চলে, এইসব জায়গায় সব বন্ধ হয়ে যাবে। তাহলে কি দাঁড়াবে? তারা অল্টারনেটিভ এনার্জির উপরে যাবে, যেখানে কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে যাবে। তাকে যাইতেই হবে, কারণ তার একটা কমিটমেন্ট আছে আন্তর্জাতিক বাজারে, সে পণ্য সরবরাহ করার ইয়াতা আছে। আপনি যদি দেখেন আপনার পাইপলাইনের সিস্টেম লস কত, লিকেজ কত, আপনার টেকনিক্যাল লস কত, এগুলো যদি আপনি মেজার করেন আর এখান থেকে যদি আপনি ইমপ্রুভ করতে পারেন, তাহলে আপনি কিন্তু গ্যাসের দাম বাড়ানোর কোনো প্রয়োজনীয়তা নাই। এই জায়গাটাতে আমাদেরকে অ্যাড্রেস যদি করতে পারি, তাহলে আমরা স্বল্প মূল্যে গ্যাসের দাম না বাড়িয়ে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে আমরা গ্যাস সরবরাহ করতে পারবো। ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর শাহাদাত। সরকারের ব্যয় নির্বাহের জন্য আয়ের বিকল্প নেই, কিন্তু রাজস্ব আয় তো বৈচিত্র্য আসছে না। এখনো রাজস্ব আয়ের প্রধান খাত টেলিকম আর বিড়ি সিগারেট, এর থেকে বেরোতে করণীয় কি? জি, ধন্যবাদ। যেটা হচ্ছে যে আপনি বাংলাদেশের রাজস্ব আয়টা যদি ধরেন, বা আপনি স্পষ্টভাবে বলতে পারেন যে আমার জিডিপির যে আকার সেই অনুযায়ী রাজস্ব আয় খুবই কম, যে কারণেই তো ট্যাক্স জিডিপি রেশিও কম এবং সরকারের আর্থিক সামর্থ্য খুবই দুর্বল, এবং সেই জিডিপির রেশিওতে আমরা আসলে উগান্ডা, নাইরোবি এইসব স্টেটের সাথে আপনি দেখবেন যে একই কাতারে আছি। এখন প্রশ্নটা হচ্ছে, তার মানে রেভিনিউ বাড়ানোর যে প্রক্রিয়া, সেটা আমার সাথে যারা বিশেষজ্ঞ রয়েছেন সবাই কিন্তু স্পষ্ট করেছেন যে রেভিনিউ আমাদের বাড়ানোর সুযোগ আছে,
কিন্তু সেই সুযোগগুলা করতে পারছি না। তার মানে হচ্ছে সুযোগ মানেই হচ্ছে ডাইভার্সিটি, এবং সেই ডাইভার্সিটি ছাড়াও ওয়াইডেনিং। ওয়াইডেনিং বলতে হচ্ছে আপনি জাল বড় করেন, প্রত্যক্ষ কর বাড়ান। প্রত্যক্ষ কর বাড়ানোর বিশাল সুযোগ রয়েছে। একইভাবে আপনি যদি ভ্যাট না বাড়িয়ে প্রয়োজনে ইকোনমিক এস্টাবলিশমেন্ট যে 5.5 লাখ আছে 3 লাখ 5,25,000-এর মধ্যে 3.5 লাখ, বাকি 2 লাখ কি করছে, তারা কেন দিচ্ছে না, কি করছে না, এবং আরও তো ইনক্লুসিভ করা যায়। তাদের কাছ থেকেও তো আপনি ভ্যাট পেতে পারেন এবং রেভিনিউ পেতে পারেন, সরকারি রেভিনিউ কালেকশন করা যায়। এছাড়া হচ্ছে আমাদের যখন এক্সপোর্ট ইম্পোর্ট, এক্সপোর্টের ক্ষেত্রে ডাইভার্সিটি আমাদের দরকার। সেটা জানি যে আমরা আরএমজির এক্সপোর্ট ইম্পোর্ট থেকে যে পরিমাণ সরকার রেভিনিউ কালেকশন করতে পারে সেটা একটা সংগ্রহ হয়, কিন্তু কথা হচ্ছে আমরা যদি প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করতে পারি, এক্সপোর্টের ডাইভার্সিফিকেশন করতে পারি, তাহলে সেই জায়গাটাও কিন্তু সুযোগ রয়েছে। আমরা চামড়া শিল্পকে একটা নতুন মাত্রা দিতে পারি। এই ধরনের এগ্রিকালচার প্রসেসিং ইন্ডাস্ট্রি হিউজ পটেনশিয়াল স্কোপ রয়েছে। কারণ আমরা হচ্ছে ধরেন আলু উৎপাদন করে যে পরিসংখ্যান সরকারের, সরকারি পরিসংখ্যানই দেখবেন যে আমরা আসলে 1,20,000 মেট্রিক টনের মতো সামথিং করি, 80-র মতো প্রয়োজন হয়, বাকিটা নষ্ট হয়ে যায়, তার চেয়েও বেশি নষ্ট হয়, যে কারণে আলু পর্যন্ত ইম্পোর্ট করতে হয়। অতএব সমস্ত কিছু কিন্তু প্রসেসিংয়ে যখন চলে যাবে, প্রসেসিং ইন্ডাস্ট্রি, এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রি, সেটার যে স্কোপ, সেটা থেকে যদি আপনি এক্সপানশনের, বিজনেস এক্সপানশনের সুযোগ করে দেন, তার ফলেই কিন্তু সরকারের রেভিনিউ অনেক জায়গা থেকেই ডাইভার্সিফাই করা সম্ভব, এবং রেভিনিউর মাত্রা এই 4,80,000 না, দেখা যাবে 8-9 লাখ কোটি টাকা আমরা নিজস্বই সংগ্রহ করতে পারি। এবং বাজেট যেটা এখন 2.5 লাখ কোটি টাকা ডেফিসিট, সেই ডেফিসিট অর্থায়নের প্রেশারেও কিন্তু আলটিমেটলি আমার ভালো ব্যাংকগুলোর উপর পড়ে, যখন ব্যাংক থেকে ধার দেয় আর না পারলে আবার প্রিন্ট করে ধার দেয়, সেই জায়গাটার কথা থাকে। শুধু সংস্কারের কথা, রিফর্মসের কথা কাগজে নয়, ইমপ্লিমেন্টেশনে। পলিসি রয়েছে গুড, কিন্তু পলিসির কার্যকারিতা নাই, তার মানে ইমপ্লিমেন্টেশন উইক। আমাদের প্রায়োগিক দিকটা যদি শক্তিশালী হয়, এবং এসপার যে যদি অন্যায় হয়, অন্যায়কারীর শাস্তি হবে, শাস্তি জনগণ কিন্তু দেখতে চায়, এবং তখনই কিন্তু জনগণের মধ্যে কালচার তৈরি হয়। কালচার তৈরি করতে হলে আপনাকে এই প্র্যাকটিসের যে রুল অফ ল, সেটা কিন্তু পরিপূর্ণভাবে পালন করতে হবে। আসলে জনগণ সেটাই দেখতে চায়, সরকারের আর্থিক সক্ষমতা বাড়ুক। সরকারের আর্থিক সক্ষমতা বাড়ার সাথে সাথে জনগণেরই কিন্তু কল্যাণ নিশ্চিত হয়। জি, ধন্যবাদ। আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে। ডক্টর আব্দুল মজিদ, মোবাইল ফোনে 100 টাকা রিচার্জ করলে গ্রাহক পাবে 58 টাকা, বাকি 42 টাকা সরকার কেটে নেবে। এমন সহজ পথ পরিহার করে জনগণকে ভোগান্তিতে না ফেলে রাজস্ব আয় বাড়াতে করণীয় কি? আমি বলছি, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের চিন্তাভাবনা, আমাদের গবেষণা, আমাদের তথ্য যথাযথ ব্যবহারের দিকে ধাবিত হতে হবে। আমরা অনেকগুলো 53টা বছর আমরা অনেক সময় নানান চেষ্টা প্রচেষ্টার ভিতর দিয়ে এগিয়েছি ঠিকই, কিন্তু আমাদের ভুলগুলো, আমাদের ব্যর্থতাগুলো কিন্তু অনেক বেশি। সেই ব্যর্থতাকে ঢাকতে যেয়ে, সেই ব্যর্থতাকে সমন্বয় করতে যেয়ে আমি আরও বেশি ব্যর্থতার পরিচয় দেব, এটা ঠিক হবে না। উই মাস্ট স্টপ অ্যাট এ সার্টেন পয়েন্ট অফ টাইম। যে আমার ইকোনমিতে যাই অ্যাক্টিভিটিস আছে, সেটা যদি সকলের সাথে আমি যদি সেটা সংগ্রহে যদি আমি মনোযোগ দেই, তাহলে আমার এই অনেক ধরনের অকার্যকর শুল্ক বৃদ্ধি বা এগুলোর পথে যেতে হয় না। আমার চোখের সামনের থেকে হাজার হাজার কোটি টাকা ফাঁকি দিয়ে চলে গেল, তারে যদি আমি না ধরি, তাহলে আমার দুটো জিনিস অসুবিধা। একটা হচ্ছে জনগণের আস্থা শেষ করি, কারণ সে বলবে যে আমার দেওয়া করের টাকা নিয়ে গেল চুরি করে, আপনি কিছুই করতে পারলেন না, আপনি তারে নিলেন না, তার কাছ থেকে নিচ্ছেন না, এক। আর দুই হচ্ছে ওইটার ক্ষতি মিটানোর জন্যে আপনি আমার উপরে আরও বেশি চাপাচ্ছেন। এই চাপানোটা অযৌক্তিক, অনৈতিক এবং কোনো প্রকার আইনসঙ্গত বলা যাবে না। তো সুতরাং আমাদের ওই উৎসে যেতে হবে, ফিরে যেতে হবে, যে এটাকে কারেক্ট করতে হবে। আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের 5/4 হয়, এটা প্রতিষ্ঠা করতে হবে। 5/4 হয়, এইখানে আমার যাওয়া কোনো অবকাশ নেই। করদাতা শুধু যে কর আহরণকারী তার কাজ না, কর আহরণকারী মানে কর উপভোগের, এবং সবচেয়ে বড় কথা এই দায়িত্ব সমাজের। যিনি সমাজের দেখছেন বা যে সমিতি দেখছে যে তার বেশ কিছু সদস্য
আমরা যেমন কয়েকদিন আগে বলতেছিলাম একটা সেক্টর, খুব নাম করা সেক্টর, হ্যাঁ, বলছে আমার আরও বেশি ইনসেন্টিভ দেন, নইলে আমি টিকতে পারতেছি না। কথা ঠিকই আছে, কিন্তু ওই সমিতি কেন তার ওইসব মোহনীয় সদস্যদেরকে জিজ্ঞেস করছেন না? তাদেরকে কেন সামাজিকভাবে বয়কট করছেন না? যে তোমরা এইভাবে নিয়ে গেছো বলেই আজকে আমার পুঁজির শর্ট হয়েছে, আজকে আমার এটা করা যাচ্ছে না। এই তাগিদটাও সকলের কাছ থেকে আসতে হবে, সকলের কাছ থেকে আসতে হবে। আমি মনে করি যে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন বা ইভেন 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধ কিন্তু মূল বাণী ছিল ওইটাই। 1947 সালে ভারত বিভাগেরও মূল কারণ ওইটাই ছিল যে বৈষম্য বঞ্চনাবিহীন একটি সমাজ প্রতিষ্ঠা, অর্থনৈতিক প্রতিষ্ঠা। সেটা 47 সালেও হয়েছে, 71 সালেও হয়েছে, 24 সালে এইসব আবার বলতে হচ্ছে। এইটা থেকে এবার ফিরাও মরে, আমাকে ফিরাতে হবে, আমাকে জাস্টিস ঠিক করতে হবে, আমাকে বঞ্চনা, বন্টন, বৈষম্য এখানের সকলের প্রতি, কারোর প্রতি, কারোর ক্ষমতার প্রতি, কারোর ক্ষমা দেওয়ার কারণে কাউকে এড়িয়ে চললাম, দিলাম না, কিছু বললাম না, দুদিন পরে ওই যে বিচার কি জাস্টিস ডিলেড, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, এই পরিস্থিতি করা যাবে না। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, ভ্যাট বৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে দ্রব্যমূল্য এবং মূল্যস্ফীতিতে। ফলে ভ্যাট হার বাড়ানো হলে আরেক দফা ভোগান্তিতে পড়বেন ভোক্তারা। সুতরাং ভ্যাটের হার না বাড়িয়ে বরং পরিধি বাড়াতে নতুন নতুন খাত চিহ্নিত করে ভ্যাটের আওতায় আনতে হবে। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় কর জিডিপি রেশিওতে বাংলাদেশ ব্যাপকভাবে পিছিয়ে রয়েছে। এমন পরিস্থিতি থেকে বেরোতে হবে। সারা দেশে যেসব বহুতল ভবন আছে সেগুলোকে করের আওতায় আনতে হবে। সব বড় ব্যবসা প্রতিষ্ঠান থেকে কর আদায় করতে হবে। ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস ইএফডির ব্যবহার নিশ্চিত করতে হবে। রাজস্ব আদায়ে যে কেন্দ্রীভূত প্রবণতা দেখা যাচ্ছে তা থেকে বেরোতে হবে। রাষ্ট্রীয় অপচয় কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। এমন পরামর্শগুলি তুলে ধরার চেষ্টা করেছেন আজকে আলোচকবৃন্দ। দর্শক, আজ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।